আমার বান্ধবী আর আমি সম্প্রতি আমাদের নতুন বাড়িতে চলে এসেছি। সত্যি বলতে, আমরা যে বাড়িটার স্বপ্ন দেখছিলাম আমাদের জন্য একেবারে উপযুক্ত। আমাদের বেলা নামে একটা বিড়াল আছে, যাকে আমরা একসাথে উদ্ধার করেছিলাম। তাই যখন আমরা প্রথমবার সেখানে আসি তখন সবকিছুই নিখুঁত মনে হয়েছিল। প্রথমে একমাত্র খারাপ দিক ছিল আমাদের ডান দিকের বাড়ি। এটি পরিত্যক্ত দেখাচ্ছিল, কারণ মালিক এটি সংস্কার শুরু করেছিলেন কিন্তু কখনো শেষ করেননি। বাড়িগুলোর বিন্যাস এমন যে আমাদের ডান দিকে আমাদের পিছনের বাগানে প্রবেশের জন্য একটি জায়গা আছে, এবং তার পাশেই পরিত্যক্ত বাড়ির পিছনের বাগানে প্রবেশের দরজা। দুটিকে আলাদা করার জন্য কোনো বেড়া নেই, কারণ মালিক একটি নতুন বাড়ি স্থাপন করার জন্য এটি সরিয়ে ফেলেছিলেন কিন্তু কখনো কাজ শেষ করেননি, ফলে উভয় পিছনের বাগান খোলা থাকে। পরিত্যক্ত বাড়ির পিছনে একটি বেড়া দ্বারা পৃথক আরেকটি সম্পত্তি। আমরা যতটা দেখতে পেতাম সেখানে বেশ কয়েকজন যুবক থাকত। মাঝে মাঝে যখন আমরা বাড়ি ফিরে আসতাম তখন আমরা তাদের প্রতিবেশীর পিছনের বাগান কেটে রাস্তার সামনে পৌঁছাতে দেখতাম। প্রথমে আমরা খুব একটা ভাবতাম না, হয়তো তারা মালিককে চিনত এবং তাদের অনুমতি ছিল। নতুন বাড়িতে আমাদের প্রথম রাতের দিকে দ্রুত এগিয়ে যান। আমরা পিছনের বাগানে বসে জায়গাটি উপভোগ করছিলাম এবং কৌতূহলবশত আমাদের পিছনের ঘরগুলির দিকে তাকালাম। ঠিক তখনই আমরা লক্ষ্য করলাম একজন লোক জানালা দিয়ে আমাদের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। সে লুকিয়ে রাখছিল না, সে স্পষ্ট করে বলল। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না এবং ঘরটি অন্ধকার ছিল, যা পুরো বিষয়টিকে আরও অস্থির করে তুলেছিল। আমরা ধরে নিয়েছিলাম সে কেবল তার নতুন প্রতিবেশীদের সম্পর্কে কৌতূহলী, কিন্তু আধ ঘন্টা ধরে সেই খালি দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আমরা ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পরের কয়েকদিন স্বাভাবিক ছিল। আমি কাজে গেলাম এবং আমার বাগদত্তা জিনিসপত্রের প্যাকিং করতে থাকল। এক রাতে আমরা আবার বাগানে বসে থাকার সিদ্ধান্ত নিলাম। অন্ধকার ছিল, কিন্তু আমরা তারার দিকে তাকিয়ে গভীর আলাপচারিতা উপভোগ করলাম, যতক্ষণ না আমরা অস্থায়ী কাঠের বেড়াটি সরানোর কথা শুনতে পেলাম। তিনজন লোক সেখানে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। তুমি ঠিক আছো? আমি জিজ্ঞাসা করলাম। আমি কিছু না বললে তারা চলে যাবে না জেনে। সবচেয়ে ছোট, প্রায় 2-9 বছর বয়সী, একটি বড় ব্যাগ ধরেছিল এবং আমরা বুঝতে পারছিলাম না ভিতরে কি আছে। সে আমাদের কিছু চুরি করা ধোয়ার ট্যাবলেট দিয়েছিল, যা আমরা প্রত্যাখ্যান করেছিলাম। পরিস্থিতি এতটাই অস্বস্তিকর ছিল যে আমি এটি নিয়ে মজা করেছিলাম। সে হেসে বলল, ঠিক আছে, এবং তারপর তারা চলে গেল। আমার যা মনে হয়েছিল তা হলো তারা কিভাবে কিছু না বলেই আমাদের বাগানে ঢুকে পড়েছিল, যেন তাদের সেখানে থাকার সম্পূর্ণ অধিকার আছে। আমরা আবার ভেতরে ফিরে গেলাম, ভেবেছিলাম এটি এককালীন, কিন্তু সেখান থেকে সবকিছু আরও খারাপ হতে শুরু করে। তারা আরও ঘন ঘন আমাদের বাগানে নিজেদের সাহায্য করতে শুরু করে এবং এমনভাবে আচরণ করতে শুরু করে যা স্পষ্টতই আমাদের ভয় দেখানোর জন্য ছিল। তারা পিছনের বাগানের বেড়া তুলে পাশের বাড়িতে ঢুকত এবং সেই বেড়া দিয়ে হেঁটে যেত। আমি বলতে ভুলে গেছি, আমার বান্ধবী এবং আমি দুজনেই 2-0 বছর বয়সী, তাই অবশ্যই আমাদের মনে প্রথমেই এই ধারণাটি এসেছিল যে তারা হয়তো আমাদের দুজন তরুণী হিসেবে ভয় দেখানোর চেষ্টা করছে। একদিন যখন আমি সামনের ঘরটি পরিষ্কার করছিলাম তখন দুজন পুলিশ অফিসার আমাদের বাড়ির পাশ দিয়ে এসে পরিত্যক্ত বাগানে প্রবেশ করলেন। তারা বেড়া তুলে কয়েক মিনিট ধরে চারপাশে তাকিয়ে কিছু না বলে চলে গেলেন। আমার মনে হয়েছিল এটা অদ্ভুত, কিন্তু আমার দিন চালিয়ে যেতে লাগল। ধরে নিলাম হয়তো পাশের বাড়ির লোকেরা সমস্যায় পড়েছে। কয়েকদিন পরে পুলিশ আমাদের দরজায় কড়া নাড়ল। তারা ব্যাখ্যা করল যে আমাদের পিছনের বাড়িটি এখন খালি। পুরুষদের অসামাজিক আচরণের জন্য বের করে দেওয়া হয়েছে, স্পষ্টতই কেবল আমাদের প্রতি নয়, অন্যান্য প্রতিবেশীদের সাথেও। সত্যি বলতে আমরা স্বস্তি পেয়েছিলাম। যদিও তারা এখনো শারীরিকভাবে কিছু করেনি, এর অর্থ হলো তারা পরিস্থিতি আরও খারাপ করার সুযোগ পাবে না। আমরা ঘরে ঢুকতে থাকলাম, কিন্তু একদিন যখন আমি বাথরুমে ছিলাম তখন বাইরে একটা জোরের শব্দ শুনতে পেলাম। আমি দ্রুত পোশাক পরে আমার বান্ধবীকে খুঁজতে দৌড়ে গেলাম। আমি দেখতে পেলাম যে সে আমাদের খালি ঘরের বাগানের দিকে মুখ করা অতিরিক্ত শোবার ঘরের জানালা দিয়ে কিছু রেকর্ড করছে। আমি জিজ্ঞাসা করলাম কি হচ্ছে, কিন্তু সে আমাকে চুপ করিয়ে দিল। কিছুক্ষণ পরে সে ব্যাখ্যা করল, একজন লোক যাকে আমরা আগে কখনো দেখিনি আমাদের শোবার ঘরের জানালার দিকে তাক করে, আর যখন সে তাকে দেখতে পেল সে পুরো গতিতে আমাদের বাড়ির দিকে ছুটে গেল। সে আমাদের দরজার হাতলটা পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করল, তারপর আবার বাগানে দৌড়ে গেল, ভাঙা বেড়াটা ভেঙে ফেলল, আর খালি বাড়ির সব জানালায় আঘাত করতে লাগল। আমরা তৎক্ষণাৎ পুলিশকে ফোন করলাম। তারা এসে ভিডিওটা দেখল, জবানবন্দি নিল এবং চলে গেল। আমরা কেঁপে উঠলাম। কেন তারা আমাদের দরজার হাতলটা পরীক্ষা করে সেই বাড়িতে ঢুকল? তার পরিকল্পনা কি ছিল? কয়েক রাত পরে আমরা যখন বিছানায় শুয়েছিলাম তখন আমরা বাঁশির শব্দ শুনতে পেলাম। পুরুষরা মহিলাদের হয়রানি করার জন্য যে ধরনের বাঁশি ব্যবহার করে। তখন রাত 2:06। আমরা চুপচাপ শুনলাম, তারপর কেউ আমাদের জানালায় টোকা দিচ্ছে। ভীত হয়ে আমরা ক্যামেরাগুলো পরীক্ষা করে দেখলাম, কিন্তু কোনো কারণে তারা কিছুই রেকর্ড করেনি। যেই হোক না কেন,
কিছুক্ষণ পরেই চলে গেছে কারণ শব্দ বন্ধ হয়ে গেছে। আমরা ঘুমাতে খুব ভয় পেয়েছিলাম, তাই পরের দিন আমরা আমার মায়ের কাছে গিয়ে রাতে থাকলাম। পরের দিন সকালে যখন আমরা ফিরে আসি, তখন আমরা লক্ষ্য করি আমাদের রিং ডোরবেলটি খুলে মেঝেতে রাখা হয়েছে। এসডি কার্ডটি নেই। কেউ স্পষ্টতই ফিরে এসেছে এবং আমরা জানতাম যে সে কে, আর কে এটা করবে। আমরা আবার পুলিশকে ফোন করি এবং তারা আমাদের সমস্ত দরজা এবং জানালা বন্ধ রাখতে বলে। ফোনে থাকা মহিলাটি এমনকি বলেছিলেন যে ক্যামেরাটি সরিয়ে ফেলা একটি লক্ষণ হতে পারে যে তারা কিছু পরিকল্পনা করছে, যা আমাদের আরও ভয় পেয়েছিল। কিন্তু অন্তত তিনি সৎ ছিলেন। বাঁশি, ধাক্কা এবং ঘরে পুনরায় প্রবেশের চেষ্টা কয়েক সপ্তাহ ধরে অব্যাহত ছিল। আমরা একাধিক পুলিশ রিপোর্ট করেছি। তারা আর কখনো আমাদের দরজায় ঢোকেনি, তাই আমরা আশা করেছিলাম যে এটা শেষ হয়ে গেছে। কিন্তু 3 সপ্তাহ পরে বিছানায় শুয়ে আমাদের ক্যামেরা থেকে মজার ভিডিও দেখছিলাম। আমরা লাইভ ফিডটি পরীক্ষা করেছিলাম। ঠিক তখনই আমরা দেখতে পেলাম একজন লোক বাইরে কালো মুখোশ পরে মুখ এবং নাক থেকে তার টুপি উঁচিয়ে আমাদের বাগানের সামনে হাত দুটো মেলে দাঁড়িয়ে আছে, যেন সে ক্রুশবিদ্ধ যিশুর অনুকরণ করছে। সে মাথা কাত করে আমাদের শোবার ঘরের জানালার দিকে তাকিয়ে রইল। আমরা স্তব্ধ হয়ে গেলাম। সেই সময় আমরা ক্যামেরাটি ঘরের ভেতরে সরিয়েছিলাম যাতে রেকর্ডিং না হয়। আমরা এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম যে আমরা রেকর্ডিং স্ক্রিন করার কথাও ভাবিনি। তারপর সে কথা বলল, কিন্তু আমরা তার কথা শুনতে পেলাম না। তারপর সে ঘুরে রাস্তার বিপরীত দিকে হেঁটে গেল এবং প্রায় 30 মিনিট ধরে আমাদের বাড়ির দিকে তাকিয়ে রইল। আমরা আবার পুলিশকে ফোন করলাম। তারা বলল কারো সম্পত্তির দিকে তাকানো বেআইনি নয় এবং পুরো ব্যাপারটা উড়িয়ে দিল। এমনকি যখন আমরা তাদের বললাম যে আমাদের লোনে সে কি করছে, তারা আমাদের এমন অনুভূতি দিল যেন আমরা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছি। আমরা কয়েকদিন ধরে ঘুমাতে পারিনি। বাইরের যে কোনো শব্দ আমাদের ভয় দেখাচ্ছিল, এমনকি স্বাভাবিক শব্দ। তারপর এক রাত 2:05 আমরা একটি বিজ্ঞপ্তি পেলাম। আমি আমার বান্ধবীকে জাগিয়ে বললাম, কেউ বাইরে আছে, আমি জানি, দয়া করে ক্যামেরাটি পরীক্ষা করুন। সে দেখেছে এবং তারা সেখানেই আছে। আমাদের বাড়ির পাশ থেকে 2জন মুখোশধারী লোক আসছে, আমাদের জানালায় টর্চের আলো জ্বালিয়ে দিচ্ছে। তাদের মধ্যে একজন সেই একই লোক যে আমাদের হয়রানি করছিল। তার হাতে একটা কাকের মতো দেখতে জিনিস ছিল। কেন আমাদের? এর অর্থ কি? কয়েকদিন ধরে সে রাস্তার ওপারে দাঁড়িয়ে আমাদের জানালার দিকে ইশারা করত, হাত নাড়ত অথবা চিৎকার করত। আমরা যখনই তাকাতাম, সে আমাদের দিকে খালি চোখে তাকিয়ে থাকত। এটা স্পষ্টতই আমাদের ভয় দেখানোর জন্য ছিল এবং এটি কাজ করেছিল। আমরা পুলিশের সাথে যোগাযোগ রেখেছিলাম, কিন্তু তারা খুব কমই করেছে। হয়রানি অব্যাহত রয়েছে। আমাদের এখন ক্যামেরা আছে আর আমরা সবকিছু রেকর্ড করি, কিন্তু আমরা অসহায় বোধ করছি। আজ ঠিক আগে সে আবার বাইরে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা ভিডিওতে এটি পেয়েছি এবং আমরা একেবারে ভীত। তবে অন্য কিছু ঘটলে আমরা আপডেট করব। শুরুতেই আমি বলবো আমি পাগল নেই। আমি জানি এটা কেমন শোনাবে, ভৌতিক, অবাস্তব, বিভ্রান্তিকর, কিন্তু আমি শপথ করছি যে আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা আসলেই ঘটেছে। এটি একটি মুখ দিয়ে শুরু হয়েছিল, অথবা আরও স্পষ্ট করে বলতে গেলে মুখগুলো একটু খারাপ লাগছিল। 3 মাস আগে আমি আমার প্রাক্তন ক্যালেবের সাথে সম্পর্ক শেষ করেছিলাম। আমরা প্রায় 2 বছর একসাথে ছিলাম এবং বিচ্ছেদ অনেক আগেই হয়ে গিয়েছিল। ক্যালেব হিংস্র বা অন্য কিছু ছিল না। সে কখনো আমাকে মারধর করত না, তবে সে খুব সহজ এবং হিসাব নিকাশের উপায়ে নিয়ন্ত্রণকারী এবং অধিকারী ছিল। সম্ভবত সবচেয়ে খারাপ উপায়। সে এমন কিছু করত যেমন আমি যখন ফোনে থাকতাম তখন ট্র্যাক করা এবং সেদিন আমার করা কাজগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা যে আমি একই উত্তর দুবার দিতে পারি কিনা। আমি তাকে ছেড়ে যাওয়ার পর আমি আমার নম্বর পরিবর্তন করেছিলাম, আমার সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছিলাম এবং এমনকি অ্যাপার্টমেন্টও বদলেছিলাম। আমি ভেবেছিলাম আমি নিরাপদে আছি। বারিস্তা এসেছিল। মঙ্গলবার সকাল ছিল। আমার নতুন বাড়ির কাছের এই ছোট্ট কফি শপের সামনে আমি থামলাম। আমি মাত্র 1 বার বা 2 বার সেখানে গিয়েছিলাম। কাউন্টারের কাছে যেতেই আমার বয়সী বারিস্তা আমার দিকে তাকিয়ে হাসল, কিন্তু তার অভিব্যক্তির কিছু একটা আমাকে থেমে গেল। সে মাথা কাত করে বলল, শুভ সকাল, রোদ। আমি থমকে গেলাম কারণ এটা আমার কাছে ক্যালেবের ডাকনাম। এটা সাধারণ ছিল না। আমি যখনই বিরক্ত হতাম তখনই সে ব্যঙ্গাত্মকভাবে বলতো, যেমন, কি হয়েছে রোদ? সে বোতাম টিপতে পছন্দ করত। আমি কথাটা এড়িয়ে যেতাম। হয়তো এটা কাকতালীয় ছিল, কিন্তু তারপর আবার ঘটল। কয়েকদিন পরে আমি একটি রাইড শেয়ারে অফিসে যেতাম। স্বাভাবিকের চেয়ে ভিন্ন একজন ড্রাইভার, বয়স্ক লোক, সম্ভবত তার বয়স 50-এর কোঠায়। সে রিয়ারভিউ মিররে এমনভাবে তাকাচ্ছিল যেন সে আমাকে চিনতে চাইছে, এবং তারপর সে আমাকে জিজ্ঞাসা করল যে আমি কি কখনো বুঝতে পেরেছি যে আমি কোথা থেকে দৌড়াচ্ছি। সে যতটা সম্ভব স্বাভাবিকভাবে বলল। আমি কেবল উত্তর দিলাম, কি? আর সে শুধু হেসে মাথা নাড়ল, যেন আমি কোনো রসিকতায় লিপ্ত। ক্যালেব একবার আমাকে এই কথাটি বলেছিল, যে আমি কখনো বুঝতে পেরেছি যে আমি কোথা থেকে দৌড়াচ্ছি। সে যতটা সম্ভব স্বাভাবিকভাবে বলল। আমি কেবল উত্তর দিলাম, কি? আর সে শুধু হেসে মাথা নাড়ল, যেন আমি কোনো রসিকতায় লিপ্ত। ক্যালেব একবার আমাকে এই কথাটি বলেছিল।
আমি যখন তাকে বললাম যে নিজেকে বোঝার জন্য আমার সময় প্রয়োজন, তখন সে গম্ভীরভাবে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করল, তুমি কি কখনো বুঝতে পেরেছ তুমি কোথা থেকে পালাচ্ছ? এখন দুজন অপরিচিত ব্যক্তি তার কথাগুলো বারবার বলেছে, কথায় কথায়। এটা ঘটতে থাকে। মুদি দোকানের একজন মহিলা আমার সাথে ধাক্কা খেয়ে ফিসফিস করে বলল, তুমি এভাবে অদৃশ্য হয়ে যেতে পারো না। রাস্তার একজন লোক বলল, এখনো তোমার চুলগুলো এমনভাবে পড়ে আছে সে যাওয়ার সময়। আরেকজন, আমার বিল্ডিংয়ে কাজ করত এমন একজন, বলল, তুমি সবসময় এই গানটি পছন্দ করো। আমরা যখন তর্ক করতাম তখন ক্যালেব ঠিক যে সুরটি বাজিয়েছিল তা গুনগুন করে। তাদের মুখ আমাকে ভয় পায়নি, তারা আমার দিকে যেভাবে তাকাত, যেন তারা আমাকে চেনে, অথবা অন্তত তারা ভেবেছিল। তাদের সবার মুখ আলাদা ছিল, কিন্তু তাদের সবার চোখের অভিব্যক্তি একই ছিল। আমি ভাবতে শুরু করেছিলাম যে আমি পাগল হয়ে যাচ্ছি। মানে, এর আর কি ব্যাখ্যা করা যেতে পারে? তাই আমি এমন কিছু করলাম যার জন্য আমি গর্বিত নই। আমি ক্যালেবের সাথে যোগাযোগ করলাম। সরাসরি নয়, আমি তার বোনকে একটি বার্তা পাঠিয়েছিলাম। আমি তাকে থামতে বলেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো সে একজন ব্যক্তিগত তদন্তকারী নিয়োগ করেছে। হয়তো সে আমার পিছনে ছুটছে বা জোর করে আমার সম্পর্কে লোকেদের বলছে। আমি কেবল এটি বন্ধ করতে চেয়েছিলাম। সে পরের দিন টেক্সট করে বলল, আমি জানি না তুমি কি বলছো, ক্যালেব পুনর্বাসনে আছে। সে 6 সপ্তাহ ধরে সেখানে আছে এবং কোনো ফোন নেই। আমি তাকে বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম সে তার জন্য আড়াল করছে। অর্থাৎ 1 সপ্তাহ পরে আমি ফেসবুকে তার পোস্ট করা একটি ছবি দেখতে না পাওয়া পর্যন্ত, ফ্যাকাশে এবং ডুবে থাকা অবস্থায়, সেই একদিনের শান্ত চিপগুলির মধ্যে একটি ধরে। তাই এটি ক্যালেব হতে পারে না, অথবা অন্তত সরাসরি নয়। আমি এই অনুভূতিটি কাটিয়ে উঠতে পারিনি যে এই অপরিচিতরা এমন কিছু জানে যা তাদের উচিত নয়। এক রাতে আমি দেরি করে কাজে ছিলাম। আমি বাড়ি যেতে চাইনি কারণ আমার অ্যাপার্টমেন্ট আর নিরাপদ বোধ করছিল না। ভেতরে খারাপ কিছু ঘটেনি, আমি একা থাকতে পছন্দ করতাম না। রাত 1:00টার দিকে অবশেষে আমি এটিকে রাত বলে ঘোষণা করলাম। আমি 1:00 হেঁটে আমার জায়গায় পৌঁছালাম, মাথা নিচু করে, হেডফোন পরে, কিন্তু কোনো গান বাজছিল না। আমি এমন কিছু শিখেছিলাম যাতে কেউ আমাকে অনুসরণ করছে কিনা তা এখনো শুনতে পাই। যখন আমি আমার ব্লকের কোণে মোড় নিলাম, তখন আমি দেখতে পেলাম কেউ আমার বিল্ডিংয়ের উল্টো দিকে বসে আছে। একজন যুবক, তার হুডি উপরে কিন্তু মাথা নিচু করে। আমি তাকে প্রায় উপেক্ষা করেই বললাম যতক্ষণ না সে কথা বলে। সে বলল, আজ রাতে ঠান্ডা, তাই না রোদ? আমি হাঁটা থামিয়ে দিলাম। সে আমার দিকে তাকালো না। সে কেবল ফুটপাতের দিকে তাকিয়ে রিল, যেন সে কিছু পড়ছে। আমি ধীরে ধীরে পাশ দিয়ে হেঁটে গেলাম এবং একটিও কথা বললাম না। যখন আমি আমার বিল্ডিংয়ে পৌঁছালাম, আমি উপরে গেলাম এবং দরজার প্রতিটি বল্টু বন্ধ করে দিলাম। আমি ঘন্টার পর ঘন্টা সোফায় বসেছিলাম, শুধু কিছুই শুনছিলাম না। অবশেষে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার দরজার মাদুর উল্টে গেছে। এটা হয়তো খুব একটা বড় কথা নাও শোনাচ্ছে, কিন্তু আমি একা থাকি এবং আমার ইউনিটের দরজা উপরের তলায়। তুমি আমার ঘরের পাশ দিয়ে হেঁটে যাও, এমনটা নয়। আমার মাদুরের নিচের দিকে কিছু একটা লেখা ছিল। তাতে লেখা ছিল, তুমি চাইলে তোমার মুখও পরিবর্তন করতে পারো, কিন্তু আমি তোমাকে চিনতে পারবো। আমি জানতাম না এর অর্থ কি, তবুও আমার বমি বমি ভাব হয়েছিল। সেদিন আমি সপ্তাহান্তের জন্য একটি হোটেল বুক করেছিলাম। আমি আমার অ্যাপার্টমেন্ট থেকে কিছু না গুছিয়ে বেরিয়ে এসেছিলাম। আমি কাপড় পরেও নিরাপদ বোধ করিনি। আমার কেবল ভিড়ের জায়গায় থাকা দরকার ছিল। হোটেলের কেরানি আমাকে 4র্থ তলায় একটি ঘর দিয়েছিলেন। এটি ছোট, শান্ত এবং কিছুটা ঠাসাঠাসি ছিল, কিন্তু এটি নিরাপদ বোধ করছিল। কিন্তু রাত 2টার দিকে, যখন কেউ আমার দরজায় কড়া নাড়ল, 3টি ধীরে ধীরে কড়া নাড়ল। আমি বিছানায় উঠে অপেক্ষা করলাম। অবশেষে তারা আবার কড়া নাড়ল। আমি পিপহোল দিয়ে উকি দিলাম, এবং এটি একজন মহিলা, সম্ভবত তার বয়স 40। তার মুখ সম্পূর্ণ শূন্য এবং অভিব্যক্তিহীন ছিল। সে শুধু দরজার দিকে তাকিয়েছিল। সে কিছু বলল না, তাই আমি কোনো শব্দ করলাম না, এবং অবশেষে সে চলে গেল। এটি ছিল আমার দেখা সবচেয়ে বিরক্তিকর জিনিসগুলির মধ্যে একটি। পরের দিন সকালে আমি ফ্রন্ট ডেস্ককে জিজ্ঞাসা করলাম যে কেউ কি আমার ঘরে এসেছিল। তারা বলল যে উপরে কারো থাকা উচিত ছিল না, বিশেষ করে এত দেরিতে। আমার মেঝের সমস্ত ঘর খালি ছিল। ঠিক তখনই ঘটনাটি ঘটে। এরা এলোমেলো মানুষ ছিল না, তাদের পাঠানো হচ্ছিল এবং আমার বিবরণ খাওয়ানো হচ্ছিল। তাদের ক্যালেব যে বাক্যাংশ ব্যবহার করত তা দেওয়া হয়েছিল। কিন্তু যদি ক্যালেব না থাকত, তাহলে কে করত? আর কেন? আমি পুনর্বাসনে ক্যালেবের কথা ভাবছিলাম, নিয়ন্ত্রণের প্রতি তার আবেগ, এবং আমি কখনই পুরোপুরি চলে না যাই তা নিশ্চিত করার কথা ভেবেছিলাম। তাকেই দরজায় ধাক্কা দেওয়ার দরকার ছিল না, তাকে কেবল অন্যদের পাঠানোর দরকার ছিল। তাই আমি খুঁটিয়ে 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 দেখা শুরু করলাম। আর ব্রেকআপের কয়েক মাস আগেকার একটা কথোপকথন আমার মনে পড়ল। ক্যালেব এমন একটা ফোরামের কথা বলছিলেন যেখানে তিনি ছিলেন, এমন একটা জায়গা যেখানে লোকেরা কৌশল ভাগাভাগি করে নিত।
সে এমনভাবে কথা বলতো যেন এটা উৎপাদনশীলতা বা আত্মোন্নতির জন্য। আমার নাম মনে নেই। সত্যি বলতে, আমার মনে হয় না সে আমাকে কখনো এই নাম দিয়েছে। কিন্তু অতীতের দিকে তাকালে এটা মনে হচ্ছিল যেন কিছু ভয়ঙ্কর, সংস্কৃতিমনা চরিত্রাভিনয়ের বাজে কথা। কিন্তু বাস্তবে এটা আমার সাথে ঘটছে। কেউ, সম্ভবত ক্যালেব, লোকেদের তার কথা বলার জন্য এবং তার ধরন অনুকরণ করার জন্য ভাড়া করেছিল, যাতে সে আমার জীবন থেকে দূরে থাকলেও আমি এখনো তাকে ক্রমাগত মনে রাখি। এটা ঐতিহ্যগত অর্থে অনুসরণ করা ছিল না, এটা ছিল মনস্তাত্ত্বিক গ্রাফিতি। যেন সে অপরিচিতদের উপর নিজেকে ছড়িয়ে দিচ্ছিল যাতে আমি কখনই নিশ্চিত হতে পারি না যে আমি কাকে দেখছি। আমার মনে হয় না এটা আমাকে দেখার জন্য, বরং নিশ্চিত করার জন্য যে আমি কখনই তার জন্য নজর রাখা বন্ধ করব না। আমি আবার চলে গেলাম এবং আবার সোশ্যাল মিডিয়া থেকে অদৃশ্য হয়ে গেলাম। এমনকি আমি আমার চুলও রং করেছিলাম। আমি বন্ধুদের বলেছিলাম যে আমি কোথায় আছি কাউকে না বলতে। গত সপ্তাহ পর্যন্ত এটা ঠিকই ছিল। আমি বইয়ের দোকান থেকে বাড়ি ফিরছিলাম, আর রাস্তায় একজন মহিলা আমার পাশ দিয়ে গেলেন এবং বইয়ের আড়ালে লুকিয়ে থেকে বললেন, রোদ। শুধু আমার দিকে তাকিয়ে থাকার জন্য তিনি হাঁটা থামালেন না। আমার মনে হয় না এটা কখনো থামবে। হয়তো সে 1 বছর ধরে আমার সাথে এমন করার জন্য কোনো পাগলাটে ভূগর্ভস্থ কাজ করেছে। কে জানে, হয়তো সে এটা প্রকাশ্যে এনেছে। হয়তো এখন এটা কোনো অসুস্থ ভূগর্ভস্থ খেলা। সানশাইনকে কে সবচেয়ে বেশি ভয় দেখাতে পারে? স্পর্শ না করে কে সবচেয়ে কাছে যেতে পারে? আমি আর কারো মুখ বিশ্বাস করতে পারছি না। ক্রমাগত ভয় আমার মানসিক স্বাস্থ্যকে সত্যিই গ্রাস করছে। আমার পরিবারে এমন কিছু গৃহবধূ আছে যারা ভ্রমণ করে না, তাই সবাই অবাক হয়ে গিয়েছিল যখন আমার খালা মিশিগানের গ্রেট লেকগুলিতে ভ্রমণের প্রস্তাব দিয়েছিলেন। আমরা একমত হয়েছিলাম, একসাথে নতুন স্মৃতি তৈরি করতে চেয়েছিলাম। আমার চাচাতো ভাই একটি প্রশস্ত এয়ারবোন বুক করেছিলেন, যেখানে আমাদের 1-8 জনের সবাইকে থাকার ব্যবস্থা করা যেত, যা দামের দিক থেকে অলৌকিক বলে মনে হয়েছিল। বাড়িটি সমুদ্র সৈকতের ঠিক পাশে অবস্থিত ছিল, যেখানে মাইল মাইল বিস্তৃত হ্রদের মনোরম দৃশ্য ছিল, প্রায় সমুদ্রের মতো। আমাদের বেশিরভাগই মূল বাড়িতে রুম দাবি করেছিলেন, কিন্তু আমাদের বিশাল দলের কারণে আমাদের কয়েকজনকে এর ঠিক পিছনের দ্বিতীয় ভবনে রাখা হয়েছিল, উপরে শয়নকক্ষ সহ একটি দোতলা গ্যারেজ। আমার 3 চাচাতো ভাই এবং আমি সেখানে ঘুমানোর জন্য নিযুক্ত ছিলাম। প্রথমে আমরা এটি নিয়ে খুব বেশি ভাবিনি। আমরা প্রথম দিনের বেশিরভাগ সময় হট টাব উপভোগ করে, সৈকতে আরাম করে এবং দৃশ্যে ভিজে কাটিয়েছি। রাতের আগে আমরা সত্যি গ্যারেজে প্রবেশ করিনি। জায়গাটি পুরানো এবং অবহেলিত ছিল। কার্পেট করা বাথরুমগুলি ছাঁচের মতো গন্ধযুক্ত, দাগযুক্ত বিছানার চাদর এবং দরজায় একটি দুর্বল সুরক্ষিত ল্যাচ ছিল। স্পষ্টতই পরিচ্ছন্নতা কর্মীরা মূল বাড়ির দিকে মনোযোগ দিয়েছিল এবং গ্যারেজের দিকে মনোযোগ দেয়নি। আমার কাজিনরা খুবই বিরক্ত ছিল এবং আমরা চাদর না ধুয়ে বিছানায় ঘুমাতে অস্বীকৃতি জানিয়েছিল, তাই আমি কাপড় ধোয়ার পরামর্শ দিয়েছিলাম। মেশিনগুলি ছোট ছিল, তাই আমরা একবারে কেবল 1 সেট বিছানার চাদরই করতে পারতাম, এবং এটা স্পষ্ট ছিল যে আমরা দেরি করে ঘুম থেকে উঠব। আমরা উপরের তলায় সময় কাটিয়েছি, প্রথম লোডের জন্য অপেক্ষা করছিলাম। আমার কাজিন মারিয়া অভিযোগ করেছিল যে আমরা কিভাবে সবচেয়ে খারাপ জায়গায় আটকে গিয়েছিলাম, এবং সে যখন কথা বলছিল তখন আমি অস্বস্তি বোধ করতে শুরু করেছিলাম, যেন খারাপ কিছু আসছে। আমার আগেও এই অনুভূতি হয়েছিল, একটি বিরল ধরনের অন্তর্দৃষ্টি যা সাধারণত দুঃস্বপ্ন বা আরও খারাপ কিছুতে শেষ হয়। আমি আমার কাজিনদের সতর্ক থাকতে বলেছিলাম এবং তারা শুনেছিল, বিশেষ করে যেহেতু আমরা সবাই ডেট্রয়েটে থাকার সময় চুরির অভিজ্ঞতা পেয়েছি। মধ্যরাতের দিকে প্রথম তলা থেকে ঘণ্টা বেজে উঠল, ধোয়ার কাজ শেষ হওয়ার ইঙ্গিত। আমি একাই নিচে গেলাম, ড্রায়ারে জিনিসপত্র পরিবর্তন করলাম এবং পরিষ্কার গন্ধযুক্ত চাদরগুলো তুলে আনলাম। যখন আমার চাচাতো ভাই দেখল যে ওগুলো কতটা পরিষ্কার, তারা তাদের বিছানাও ধুয়ে ফেলতে চাইল, তাই আমি চক্রের মধ্যে সবার চাদর পরিষ্কার করতে থাকলাম। রাত 2-3 নাগাদ অবশেষে আমরা শেষ করলাম। আমরা বিছানা তৈরি করেছিলাম এবং খুব ক্লান্ত ছিলাম আর ঘুমাতে পারছিলাম না। আমার চাচাতো ভাই নিকি জোর করে বলল যে আমরা আলো জ্বালিয়ে রাখি, এবং তারা সবাই দ্রুত ঘুমিয়ে পড়লেও আমি আমার ফোনে স্কুলের কিছু কাজ করে জেগে থাকি। আমি হালকা ঘুমাতে পছন্দ করি। চুরির পর থেকে এটি আমার মনে আটকে থাকে, এবং আমি আদৌ ঘুমন্ত অবস্থায়ও আমার চারপাশের পরিবেশ সম্পর্কে খুব বেশি সচেতন ছিলাম। তারপর ভোর 3টার দিকে গ্যারেজের দরজায় একটা জোরে শব্দ, যেন কেউ তাদের শরীর ছুঁড়ে দিয়েছে। আমি চমকে উঠে বসলাম, কিন্তু আমার কাজিনরা নড়ল না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা শুধু বাতাস, যদিও শব্দটা এত ভারী ছিল। তবুও আমি চুপ করে রইলাম এবং ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু তারপর আবারও একই রকম শব্দ হলো, একই রকম বধির ধাক্কা। এবার গ্যারেজের দরজা কাঁপছিল। ধাক্কায় ভবনটি কেঁপে উঠল। আমি এখন পুরোপুরি জেগেছিলাম, বাতি জ্বলন্ত ঘরটি দেখছিলাম যখন আমার কাজিনরা ঘুমাচ্ছিল। কোনো প্রাণী বা বাতাসের ঝাপটা এটি ঘটাতে পারে না। 20 মিনিট পরে তৃতীয় আওয়াজ। গ্যারেজ আবার কেঁপে উঠল এবং অবশেষে
আমার 2 কাজিন সোজা হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম তারা কি এটা শুনেছে। ইতিমধ্যেই উত্তরটি জেনে গেছে। নিকি জিজ্ঞাসা করল এটা কি, এবং আমি বললাম আমি জানি না, কিন্তু এই তৃতীয়বার আমি এটা শুনতে পাচ্ছি। আমরা সবাই একমত হয়েছিলাম যে কোনো বাতাস এই শব্দ করতে পারে না। নিকি তার মা আমার খালাকে টেক্সট করার পরামর্শ দিয়েছিল, তাই আমরা তা করেছিলাম। ভোর 4:01 বাজে যখন সে সাড়া দিল, বুঝতে পারল যে গুরুতর কিছু একটা ঘটছে। তিনি আমার কাকাকে জাগিয়ে দিলেন, যিনি সম্পত্তি পরীক্ষা করার জন্য বাইরে দৌড়ে এসেছিলেন। আমরা উপরেই থাকতাম, খুব ভয়ে নড়াচড়া করতে না হওয়া পর্যন্ত। দরজায় কড়া নাড়া না শোনা গেল। দরজায় আমার কাকা ছিলেন, আর যখন আমরা দরজা খুললাম তখন দেখলাম তিনি আমার বাবা এবং আমাদের কয়েকজন বড় চাচাতো ভাইয়ের সাথে দাঁড়িয়ে আছেন। তখনই আমি বুঝতে পারলাম যে পরিস্থিতি গুরুতর। বাতাস ছিল না, কেউ খেলছিল না। কাকা আমাদের বললেন মূল বাড়িতে যাওয়ার জিনিসপত্র নিতে। তারপর তিনি বললেন সম্পত্তিতে কেউ আছে, আর এটাই আমার মন কেঁপে উঠল। আমি সবকিছু আমার সুটকেসে ঢোকালাম, আর আমরা সবাই গ্যারেজ থেকে ছুটে বেরিয়ে এলাম। মূল বাড়ির ভেতরে ঢুকে পড়ার পর পরিবারের বেশিরভাগ সদস্য শব্দ এবং কোলাহলে জেগে উঠল। আমরা লিভিং রুমে বসে সবকিছু একসাথে করার চেষ্টা করছিলাম। আমি তাদের প্রথম 2টি জোরে দুর্ঘটনার কথা বললাম, এবং আমার চাচাতো ভাইয়েরা তৃতীয় দুর্ঘটনার কথা নিশ্চিত করলেন। আমার কাকা ব্যাখ্যা করলেন যে যখন আমার কাকা তদন্ত করতে বের হলেন, তখন তিনি তার পিছনে পিছনে গেলেন। তিনি গ্যারেজের পিছনে দাঁড়িয়ে থাকা কাউকে হে বলে চিৎকার করলেন। মূল বাড়ির দরজা ঠিক তখনই তার পিছনে ধাক্কা দিল। তারপর আমার কাকা যা দেখেছিলেন তা বর্ণনা করলেন। গ্যারেজের পিছনে একজন লোক দাঁড়িয়েছিল, লুকিয়েছিল না বা নড়ছিল না, বরং এমনভাবে তাকিয়েছিল যেন সে দেখতে চাইছিল। যখন আমার কাকা ডাকলেন, লোকটি নড়ল না। সে কেবল চলে গেল এবং অন্ধকারে নয়, বরং পাতলা বাতাসে অদৃশ্য হয়ে গেল। মাটিতে পাতাগুলি কুঁচকে গেল না, এবং পিছনে কোনো পদচিহ্ন অবশিষ্ট ছিল না। আমার কাকা গল্প তৈরি করার মতো কেউ নন। তিনি একজন গুরুতর যুক্তিবাদী মানুষ, যা সবকিছুকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। আমার ভাইজেরা আরও যোগ করেছেন যে তারা 2টি ঠাট্টা কার্ড খুঁজে পেয়েছেন, একটি প্রধান বাড়িতে, একটি গ্যারেজে, যা বাঁকানো এবং শয়তানি চেহারার ছিল। এক চাচাতো ভাই উল্লেখ করেছেন যে ঠাট্টা বিদ্রুপের প্রতীক এবং উচ্চ শব্দ ভোর 3টার দিকে ঘটেছিল, তথাকথিত শয়তানের সময়। এটি এমন ছিল যেন আমাদের উপহাস করা হচ্ছে। আমার কাকা এমনকি পায়ের ছাপও পরীক্ষা করেছিলেন, কিন্তু কেবল তার এবং আমার চাচাতো ভাইদের দেখেছিলেন, লোকটির নয়। ঘটনার সময় আরেক চাচাতো ভাই রাস্তা দিয়ে নেমে এসেছিলেন কাউকে পালিয়ে যেতে দেখার চেষ্টা করার জন্য, কিন্তু কাউকে খুঁজে পাননি। সেদিন কেউ গ্যারেজে ফিরে আসেনি। আমরা মেঝে, সোফা, যেখানেই জায়গা থাকুক না কেন, মূল বাড়িতে ঢুকে পড়লাম। আমার মা তার বিছানা ছেড়ে দিলেন যাতে আমরা আরও আরামে ঘুমাতে পারি। দ্বিতীয় রাতে তিনি বড় জানালার পাশে একটি সোফায় ঘুমাতেন এবং ভোর 4টার দিকে বারান্দায় পায়ের শব্দে ঘুম থেকে ওঠেন। তিনি চোখ খুলতে সাহস পাননি। কেউ ভেতরে তাকিয়ে আছে কিনা তা দেখে তিনি ভয় পেয়েছিলেন। তারপর তিনি শুনতে পান কেউ বেসমেন্টের দরজায় ধাক্কা দিচ্ছে। দরজায় একটি দুর্বল তালা ছিল, এবং আমার ভাই এবং ছেলেরা সেখানে ঘুমাচ্ছিল। কেউ দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে দরজাটি শব্দ করে উঠল। আমার মা দ্রুত বেসমেন্টে গেলেন, কিন্তু যখন তিনি সমুদ্র সৈকতের প্রবেশপথে পৌঁছালেন, তখন কেউ সেখানে ছিল না এবং সমস্ত ছেলেরা তখনও গভীর ঘুমে ছিল। সেটাই ছিল আমাদের শেষ রাত। যদিও আমরা মঙ্গলবার পর্যন্ত থাকার পরিকল্পনা করেছিলাম, তবুও সোমবার চলে গেলাম। বাড়ি ফেরার পথে কি ঘটেছিল তা নিয়ে আমরা কথা বলা বন্ধ করতে পারিনি। যখন আমার মা জানতে পারলেন যে আমি লন্ড্রি করার সময় একা নিচে যাচ্ছি, তখন তিনি তথ্য দিয়েছিলেন যে কেউ হয়তো আমাকে দেখছে এবং ভেবেছিল আমি গ্যারেজে একা। আমার শেষ ট্রিপ থেকে আমরা সারিবদ্ধভাবে ঘুমাতে যাওয়ার মধ্যবর্তী সময়টা বেশ ভালোভাবেই ঠুং ঠুং শব্দের সাথে ছিল। তথ্য তৈরি হতে শুরু করে। আমাদের মধ্যে কেউ কেউ ভেবেছিল যে কোনো প্রতিবেশী আমাদের ভয়ে দেখানোর চেষ্টা করছে। অন্যরা ভেবেছিল যে এখানে অলৌকিক কিছু আছে, বিশেষ করে ঠাট্টা বিদ্রুপের তাসের কারণে। আমার খালা বলেছিলেন যে একজন সাধারণ মানুষ যখন আমার চাচা তাদের দেখতে পেত তখন দৌড়ে যেত, কিন্তু এই লোকটি দৌড়ে যায়নি। সে কেবল দেখে চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল। আমরা এয়ারবোন হোস্টের সাথে যোগাযোগ করি, যিনি দাবি করেন যে তিনি গ্যারেজের দরজার উপরে ক্যামেরা থেকে ফুটেজ পর্যালোচনা করবেন, কিন্তু আমরা আর কোনো উত্তর পাইনি। এটি আমাদের ভাবতে বাধ্য করে, সে কি লোকটিকে চিনত? সে কি প্রতিবেশী ছিল? আমরা যখন প্রথম পৌঁছাই, তখন আমার বোন এবং চাচাতো ভাই সমুদ্র সৈকতে হেঁটে পাশের বাড়ির একজন মহিলার পাশ দিয়ে গিয়েছিল। সে বন্ধুত্ব বা অভিবাদন ছাড়াই ঠান্ডা চোখে তাদের দিকে তাকাল, শুধু একটা অভ্যর্থনা।